সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে। মবের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। স্কাউটিংয়ে অভিজ্ঞতায় তরুণদের নতুন বিশ্ব গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা। কাপ কার্নিভালের উদ্বোধন। প্রক্রিয়াকরণ ব্যবস্থা মানসম্পন্ন না হওয়ায় চামড়া রপ্তানিতে ভাটা, বলছেন ব্যবসায়ীরা। গুণগত মান ও ন্যায্যমূল্য নিশ্চিতে পদক্ষেপের তাগিদ। এবং প্রতিশোধ স্পৃহায় অব্যাহত তেহরান তেলাবিব পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ডে নিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিকেলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ভোট কারচুপি, শপথভঙ্গ, ঘুষ গ্রহণ সহ ১১টি অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে নুরুল হুদাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। গতরাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে হর্টিকালচার সেন্টারের পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে পুলিশ অনেক জায়গাতেই সক্রিয় হয়েছে, আগামীতে আরও সক্রিয় হবে। কালিয়াকৈর প্রতিনিধি আলহাজ হোসেনের সহায়তায় শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। আরেক সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। দেখছেন চিফ পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু, শব্দ ও নদী দূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের কথা জানান তিনি। 3টা বন পুনরুদ্ধারে প্রকল্প অনুমোদন করে কাজ শুরু হয়েছে। আইনগুলোকে রিভাইজ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আপনার শব্দ দূষণের জন্য নতুন করে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে। বায়ু দূষণের কাজটা আগেও হচ্ছিল না তা না, ইটস আ কমপ্লেক্স ইস্যু। এখন সংস্থাগুলো সমন্বিত হয়ে কাজগুলো করছে। মব জাস্টিসের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন দেশে দায়িত্ব নেয় তখন দেশে একটি আদর্শ পরিবেশ ছিল না। এখানে যখন বলা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাদেরকে আরো বিস্তারিত করবেন। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়, এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে। সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো। দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্কাউটিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণদের নতুন বিশ্ব গঠনের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নিজ কার্যালয়ে স্কাউট বিষয়ক কাপ কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে আহ্বান জানান প্রফেসর ইউনুস। তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে নিজেকে আবিষ্কারের বিশাল সুযোগ তৈরি হয়। অনুষ্ঠানে ৮ স্কাউট পরিবারের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। কাব স্কাউটিং হল ৬ থেকে ১১ বছর বয়সীদের জন্য স্কাউট আন্দোলনের একটি শাখা, যার মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। প্রতিটি কাব স্কাউট দল বছরে ১ বা ২ বার কাব কার্নিভালের আয়োজন করে। এবার সারা দেশে ৫২৭টি স্থানে একযোগে শুরু হয় এই কার্নিভাল।
তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কাপ কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকে বহুদিন পরে একটা স্কার্ফ পরতে পারলাম। তিনি বলেন, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ তেমন থাকে না। গদবাঁধা জীবন থেকে বেরিয়ে নতুন আবিষ্কারের সুযোগ এনে দেয় এই স্কাউটিং। এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না, গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দেই তাড়না দিত সবাইকে। দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কাউটিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিশ্ব গঠনে ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রফেসর ইউনূস। স্কাউটিং এর যে কর্মসূচি, এই এলিমেন্টগুলো, ওই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তরুণরা পায়। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু যারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। সেই তুমি এক বিরাট তুমি। অনুষ্ঠানে বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাপ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে এদেরকে সহযোগিতা করেছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান একদিনে হয়নি। গত 17 বছর বিএনপি সহ গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের ফল 24-এর গণঅভ্যুত্থান। আমাদের মনোভাব, গতকালকে গ্রেপ্তার, আগামীতে মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য যে অনুভূতি, যে সমর্থন আজকে জাতির এই প্রেস ক্লাবের সামনে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাতে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিং এর বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কানাডা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান এ জামায়াতের নেতা। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেন আন্দোলনকারী বিডিআর সদস্যরা। এর আগে চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে শাহবাগ অবরোধ করেন তারা। দুপুরে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নিলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পিলখানা সহ দেশের সব বিডিআর ইউনিটে বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি? এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন। এদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় ও বাংলাদেশি কর্মকর্তাদের বেতন বৈষম্য কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন কাজী বাপ্পু। গত 10 মার্চ গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি একটি রিট আবেদন করেন, যেখানে তিনি 1972 সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের বিধান পুনর্বহালের প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে 11 মার্চ হাইকোর্ট এই বিষয়ে রুল জারি করেন। সোমবার রিটটি কার্যতালিকায় আসার পর রুলের চূড়ান্ত শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেন হাইকোর্ট। এদিকে বিগত সরকারের আমলে স্থাপিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক, যেখানে কর্মরত ভারতীয়দের সঙ্গে বাংলাদেশিদের বেতন বৈষম্য রয়েছে। একে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। যে হিউজ স্যালারি এবং বেনিফিটের যে ডিফারেন্স ফরেন এমপ্লয়ি এবং বাংলাদেশি এমপ্লয়িদের মধ্যে, এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখনও কেন
ইন্ডিয়ান এমপ্লয়িদেরকে 10 জনের পলিসি অনুযায়ী যে 10 জনের নামানোর কথা সেটা কেন নামানো হয়নি, কেন এখন 51 জন এমপ্লয়ি এখানে কাজ করছেন? চট্টগ্রামের মায়ের কোল থেকে ড্রেনে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না 4 সপ্তাহে রুল জারি করে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। নির্দেশনা দেওয়া হবে না যে সকল প্রকার ওপেন ড্রেন, নালা, খালা এগুলোকে কভার করার জন্য, এবং সেই বিষয় নিয়ে হাইকোর্টে একটা স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে রিপোর্ট সাবমিট করার জন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। কাঁচা চামড়ার গুণগত মান উন্নয়ন ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিল্পে বিদ্যমান সমস্যা চিহ্নিত করতে স্থায়ী সমাধানের উপায় খোঁজার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন BTA। ঢাকা ক্লাবে কাঁচা চামড়া নিয়ে এক কর্মশালায় এ কথা বলেন সংগঠনের নেতারা। চামড়া প্রক্রিয়াকরণ ব্যবস্থা CETP আন্তর্জাতিক মানের না হওয়ায় রপ্তানিতে ভাটা পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। এসিও সেলিমের প্রতিবেদন। কাঁচা চামড়ার গুণগত মান ও মূল্য নিশ্চিতকরণ শীর্ষক গবেষণা কর্মশালার আয়োজন করে BTA, BPC ও বাণিজ্য মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, কাঁচা চামড়ার জন্য প্রসিদ্ধ এই দেশে বছরে 1,500 কোটি টাকার চামড়া আমদানি করতে হয়। তাই পণ্যটির গুণগত মান উন্নয়ন ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে টেকসই সমাধান খোঁজার বিকল্প নেই। 400-500 কোটি টাকা আমি যদি CTP এবং সলিড ওয়েস্টের জন্য আমি খরচ করতে পারি, এখানে একটা বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমি 5 বছরের ভিতরে কিন্তু 50 থেকে 60,000 কোটি টাকা আমরা কিন্তু রপ্তানির করতে পারবো। যেহেতু অনেক বেসিক জায়গাতেই আমাদের প্রবলেম রয়ে গেছে, সো আমরা আসলে সাজেশনগুলো আমি দেওয়ার সময় এইভাবে চিন্তা করছিলাম যে আমি যে অ্যাডভান্স কিছুতে যাব, আমার তো বেসিক ঠিক নাই, বহুমুখীকরণের দিকে যেতে হবে এবং সেইখানে এখনই স্টেপ নিতে হবে, না হলে কিন্তু আমরা এই মার্কেটে পিছিয়ে পড়বো। চামড়ার মূল্য কম নির্ধারণ করে দিলেও সেখানে চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়। শিল্পের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি কাঁচা চামড়ার ন্যায্য মূল্য ও মান নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। BPC কাজ করছেন, বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছেন, মৎস্য পশুপালন শিল্প মন্ত্রণালয় কাজ করছেন, BTA তো আছেনই। আপনাদের সকলের আন্তরিকতায় ধীরে ধীরে হলেও আগামীতে আমরা গার্মেন্টসের পরে আমরা চামড়া শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে পারবো। কাঁচা চামড়া ব্যবস্থাপনা করার জন্য এইবারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা ক্যাবিনেট কমিটি করে দেওয়া আছে, যেখানে প্রায় 6 জন কি 7 জন উপদেষ্টা ছিলেন, এবং তারা কিন্তু কয়েকটি পর্যালোচনা এবং বেশ কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে একটা হচ্ছে আমি উল্লেখ করতে পারি বিনামূল্যে রপ্তানি বড় করা। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, শিল্প ভোক্তা যদি তার উপকরণ ক্রয় না করে তাহলে সেটার মূল্য তো থাকবে না, সেটা সরবরাহ চেইনও তৈরি হবে না। এইটা আমি সবচেয়ে এই চামড়া শিল্পের, বাংলাদেশের বর্তমান চামড়া শিল্পের কিছুটা পিছিয়ে থাকার পিছনে প্রধান কারণ বলে আমি মনে করি। দেশে চামড়া প্রক্রিয়াকরণ ব্যবস্থা তথা সেন্ট্রাল এমপ্লয়মেন্ট ট্রিটমেন্ট প্লান্ট CETP আন্তর্জাতিক মানের না হওয়ায় রপ্তানির পরিবর্তে আমদানি করতে হচ্ছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। আমরা শুধু LWG সার্টিফাইড হতে পারছি না, এটার কারণ হলো যে আমরা কমপ্লাইস হতে পারিনি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানে হামলার উদ্দেশ্য সরকার বদল করা নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে রাশিয়ার শীর্ষ কর্মকর্তা মেদভেদেভ বলেছেন একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে প্রতিশোধ স্পৃহায় পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে তেহরান ও তেল আবিব। ওদিকে ইরানি সংসদে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদনের পর বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয়েছে অস্থিরতা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইরানে পরমাণু স্থাপনায় মার্কিন হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। কেবল নিন্দা জানিয়েই দায় সেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে করণীয় নির্ধারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেকেরই ধারণা ইরান হয়তোবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায়, তাই পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে পেতে চাইছে। তবে কারো কারো মতে পাল্টা প্রতিশোধ নিতে রুশ সরকারের সহায়তা চাইতে পারে ইরান। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপসভাপতি মেদভেদেভ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একাধিক দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, যিনি নিজেকে শান্তির দূত বলে প্রচার করেছিলেন তিনি আবারও একটি যুদ্ধ শুরু করলেন। ইরানের পরমাণু স্থাপনায় হামলার কারণ ব্যাখ্যা করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান,
ওই হামলার লক্ষ্য ছিল শুধু পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টিন ওয়ালকার অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেছেন, সংঘাত আরও বিস্তৃত হোক সেটা চায় না যুক্তরাষ্ট্র। যদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি বর্তমান শাসন ব্যবস্থা ইরানকে আরও মহান করতে না পারে তাহলে কেন শাসক পরিবর্তন হবে না। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। সোমবার ভোরেও কয়েকটি মিসাইল ছুটে যায় তেল আবিব ও হাইফার দিকে। অন্যদিকে তেহরানের দক্ষিণ পূর্ব একটি মিলিটারি কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া মধ্যাঞ্চলে দুটি মিলিটারি সেন্টারে চালানো হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের অন্তত 9 সেনা নিহত হয়েছে। হামলায় অংশ নেয়া একটি হারমেস ড্রোন ভূপাতিত করেছে ইরান। ওদিকে হরমুজ প্রণালী বন্ধে ইরানি সংসদে অনুমোদনের খবরে অস্থির হয়ে পড়েছে বিশ্ব জ্বালানি বাজার। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি এই প্রণালী দিয়ে তেল পরিবহন অর্ধেক কমে যায় তাহলে ব্রেন্ট তেলের দাম প্রতি ব্যারেল $110 পৌঁছাতে পারে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপ দিতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, অন্যান্য দেশের ওপর প্রভাব তো পড়বেই, প্রণালীটি বন্ধ হয়ে গেলে চীনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। স্বল্প সময়ে দেশের শিক্ষা খাতের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস বিউপির ক্যারিয়ার ক্লাব আয়োজিত এডুকেশন ফেস্টে তিনি এসব কথা বলেন। এ সময় চাকরির পিছে না ঘুরে নিজস্ব জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান পরিকল্পনা উপদেষ্টা। সবাই সবকিছু শুনে সেগুলো অনুযায়ী সব সংস্কার করে যাব সেটা তো হবে না। আমাদেরকে 5 মাসের সরকারকে কুম্ভকর্ণের মতোই থাকতে হবে। ভবিষ্যতে যারা ভালো নির্বাচিত সুশাসিত গণতান্ত্রিক সরকার আসবে তারা এইসব দাবি দেওয়া শিক্ষার দিকে নজর দেবে। চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উদ্বেগজনক না হলেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোগীর চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও প্রস্তুত। করোনা প্রতিরোধ ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। আশঙ্কাজনক না হলেও বন্দর নগরীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করতে আসছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় 50 শয্যার করোনা ইউনিট ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা তৈরি রয়েছে। চিকিৎসা নিয়ে সন্তুষ্ট রোগীরা। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ভালো লাগছে, রোগী আজকে চলে যেতে পারে। আজকে 6 দিন হয়েছে, 6টি ইনজেকশন মারা হয়েছে, এখন একটু সুস্থ লাগতেছে, তো কালকে বলতেছে আপনারা চলে যেতে পারেন। এই মুহূর্তে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। কোভিডকে এখনো মহামারী পর্যায়ে বলার মতো সময় হয়নি, তবে বিগত অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে অবশ্যই আমাদেরকে এবারের কোভিডে সচেতনতা গ্রহণ করতে হবে, যেন এই ধরনের কোনো পরিস্থিতিতে আমরা মুখোমুখি হতে না। নতুন উপধরন তেমন মারাত্মক নয় জানিয়ে করোনার প্রতিরোধে সবাইকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিলেন সিভিল সার্জন। বিগত 6 মাস 1 বছর যারা ভ্যাকসিন নেয় নাই অথবা যারা 3 ডোজ নিয়েছে অথবা 4 ডোজ নিতে হবে, ইচ্ছা করলে একটা ভ্যাকসিন দিতে পারবে। দিলে ওদের যে রোগ প্রতিরোধ ছিল সেটা আরও বেশি হবে, সুদৃঢ় হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক জানালেন, 11 বেডের আইসিইউ সহ কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা রাখা হয়েছে। তবে মুমূর্ষু অবস্থা ছাড়া কাউকে ভর্তি করা হচ্ছে না। কোভিড রোগীদের জন্য আইসিইউ 11 বেডের আইসিইউ আছে এবং ওখানে ফুল প্রেজেন্ট। ওখানে আপনার হাই ফ্লোর নেজার কেরোনা থেকে শুরু করে হাই অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে তারপর হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে ভেন্টিলেটর এবং এগুলো সব ইকুইপমেন্ট ওখানে দেওয়া আছে। কোভিড ওয়ার্ডে আমাদের আলাদা ওদের জন্য ডায়ালাইসিস মেশিন রেডি করা আছে। এটা চট্টগ্রামের কোথাও কিন্তু এই ব্যবস্থা নাই। সব রোগীতে আমরা হাসপাতালে ভর্তি করার কোনো নিয়ম নাই। যেমন ধরেন জুন মাসের প্রথম 3 সপ্তাহে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন 62 জন আর মারা গেছেন 3 জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খেলা খবর, ক্রিকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মিরাজের নেতৃত্বে দলে রাখা হয়েছে ৫ পেসার ও ৩ স্পিনারকে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে ব্যাটিং ওপেনিংয়ে। বিসিবি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে দলের খুঁটিনাটি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মুদাসির আলীর প্রতিবেদন। টেস্টের পরে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই লক্ষ্যে সপ্তাহখানেক আগেই দল গুছিয়ে ফেলেছে বিসিবি। সোমবার মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঘোষণা করেন স্কোয়াড। এমডি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস। দলে রাখা হয়নি সৌম্য সরকারকে। পরিবর্তে 2 বছর পর ডাক পেয়েছেন নাইম শেখ, যিনি এপ্রিলে শেষ হওয়া ডিপিএলে 11 ম্যাচ খেলে করেছেন 618 রান। সৌম্যকে না রাখার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। ইনজুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন। বাট বাই দিস টাইম ওই পজিশনে কিন্তু অনেকে ভালো খেলছে। ইনজুরি থেকে সেরে পেস অ্যাটাকে নির্ভর হয়ে ফিরছেন তাসকিন আহমেদ ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সঙ্গী হিসেবে আরও আছেন তানজিম সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ। এদিকে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমনের। সবশেষ ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইমন। তবে ঘরোয়া ক্রিকেটে সোহানের রেকর্ড ভালো থাকার পরেও কেন তাকে বাদ দিয়ে পিছিয়ে থাকা শামীমকে বেছে নিয়েছে বিসিবি, তার ব্যাখ্যাও দিলেন লিপু। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে। আগামী 2রা জুলাই কলম্বোয় গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে 5 জুলাই দ্বিতীয় এবং 8 জুলাই পাল্লে কেলেতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। মবের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। স্কাউটিংয়ের অভিজ্ঞতায় নতুন বিশ্ব গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। কাপ কার্নিভালের উদ্বোধন। প্রক্রিয়াকরণ ব্যবস্থা মানসম্পন্ন না হওয়ায় চামড়া রপ্তানিতে ভাটা, বলছেন ব্যবসায়ীরা। গুণগত মান ও ন্যায্য মূল্য নিশ্চিতে পদক্ষেপের তাগিদ। এবং প্রতিশোধ স্পৃহায় অব্যাহত তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা। হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।